নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। উপপাদ্য নাম্বার 41 নিয়ে আমি হাজির আজকের ভিডিওতে, এবং এই উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য, এবং আগামী বছরগুলোতেও যারা যদি এই ভিডিওটা কেউ আজকে থেকে এক বছর পর দেখবে তাদের কাছেও বলতে পারি যে উপপাদ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা তোমাদেরকে এই উপপাদ্যটা এমনি প্রয়োগের অঙ্কগুলো করবার জন্য খুব আসে। সুতরাং এই উপপাদ্যটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করা যায় যে প্রয়োগ সলভ করতে গিয়ে প্রশ্ন এখান থেকে কিন্তু এই উপপাদ্যটা কিন্তু তোমার কাজে লাগবে 1 নাম্বার, এবং তোমাদের এই উপপাদ্যটা কিন্তু আসলেও আসতে পারে এই বছরে মাধ্যমিক 2022-এর জন্য। তো খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? তো চলো কথা না বাড়ি আজকের এই উপপাদ্যটা দেখাবো। উপপাদ্য নাম্বার 41, যে উপপাদ্যটা কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক রেখাংশ দুটি এর দৈর্ঘ্য সমান, আর বলছে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যখন বললাম কেউ কিছু বুঝতে পারোনি আমি জানি, তো কিভাবে ব্যাখ্যাটা দিতে হবে, যেটা দিলে তোমরা বুঝতে পারবে সেটা আমি এখন দেবো, এবং তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। এরপরে দেখো, সবার আগে একটা কথা বলে রাখি যে যেরকম বলছে সেরকম আঁকি। আর একটা কথা বলে রাখি যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শকই কেবলমাত্র আঁকা যায়। ওই একটা পার্টিকুলার বিন্দু থেকে কেবলমাত্র দুটো স্পর্শকই আঁকা যায়, একটা ওপর দিকে একটা নিচের দিকে। কীভাবে আঁকা যায় আমি তোমাদেরকে বলছি। দেখো, বলছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে সবার আগে এখানে একটা বৃত্ত এঁকে ফেলি। তাহলে এই হয়ে গেল আমাদের বৃত্ত, ঠিক আছে? এই বৃত্ত আঁকা হয়ে গেছে। এবার বৃত্তের কোনো একটা বহিস্থ বিন্দু এরকম একটা জায়গাতে নিলাম, যে পয়েন্টটার নাম পি দিলাম। এই বহিস্থ বিন্দু থেকে এখানে একটা স্পর্শক আঁকলাম, বহিস্থ বিন্দু থেকে এরকম একটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে? আর এইখান থেকে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে আমি হাত দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই স্ক্রিন। এই হচ্ছে দুটো স্পর্শক, একটা এখানে স্পর্শ করেছে আর একটা মোটামুটি এরম একটা জায়গাতে স্পর্শ করেছে। আর বৃত্তের যে সেন্টারটা সেটা কিন্তু এরম জায়গাতে রয়েছে, ঠিক আছে? বৃত্তের সেন্টারটা এরম একটা জায়গাতে রয়েছে, দেখে নাও সব ঠিকঠাক আছে তো? আর টু এই জায়গাটাতে হবে, তাহলে এরম একটা জায়গাতে সেন্টার রয়েছে, ঠিক আছে? তাহলে বৃত্তের কোন একটা বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, দেখে নাও। তাই বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে, স্পর্শবিন্দু কোনটা? এটা একটা স্পর্শবিন্দু আর এটা একটা স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ। তাহলে স্পর্শবিন্দুর সাথে এই যে বহিস্থ বিন্দু এদের যে সংযোজক সরল রেখাংশ, যেটা এইখানেটা নাম দিলাম মনে করো এ, আর এই জায়গার নামটা মনে করো দিলাম বি। তাহলে এই এ থেকে পি, এই যে পি এর যে লেন্থটা হবে আর পিবির যে লেন্থটা হবে, এরা দুটো সমান হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আমি এই যে পি এ যে লাইনটা আমি আঁকলাম, পি থেকে এ পর্যন্ত যে লাইন আঁকলাম আর পি থেকে বি পর্যন্ত যে লাইন আঁকলাম, এই পি এ আর পিবির লেন্থটা সমান হবে। এটা প্রশ্নতে বলা আছে, আমি বলছি না, ঠিক আছে? আমি আবারও রিপিট করছি, বলেছে সেটা আমি করলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, বহিস্থ বিন্দু এটা থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ। তাদের স্পর্শবিন্দু, এই যে স্পর্শবিন্দু এখানে একটা আর একটা স্পর্শবিন্দু এখানে একটা, স্পর্শবিন্দু দুটোর সাথে বহিস্থ বিন্দু যেটা এর যে সংযোগ রেখাংশ, এটা স্পর্শবিন্দু আর এটা বহিস্থ বিন্দু, এদের যে রেখাংশ, এই একটা স্পর্শবিন্দু এই একটা বহিস্থ বিন্দু, এদের যে সংযোজক রেখাংশ, স্পর্শবিন্দুর সাথে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ, স্পর্শবিন্দুর সাথে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ, এই রেখাংশটা সমান হবে, ঠিক আছে? এই রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এবং সেন্টারে যে কোণটা তৈরি হবে সেটা সমান কোণ হবে। তার মানে কি, আমি একটা কাজ করছি, আমি এই লাইনটার সাথে জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে বৃত্তের সেন্টার ও ছিল, ও এর সাথে এ কে যুক্ত করে দিলাম, ও এর সাথে বি কে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? ও এর সাথে আমি এ কে যুক্ত করে দিলাম, ও এর সাথে বি কে আমি যুক্ত করে দিলাম, আর এখানে আমি ওপিটাকেও আমি কি করলাম, আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? ওপিটাকে আমি যুক্ত করে দিলাম। তো একটুখানি মন দিয়ে দেখবে, বিষয়টা খুব ইম্পর্টেন্ট আছে, মন দিয়ে দেখবে। কি বলছে, সাধারণ নির্বাচন আমাকে ফার্স্টে লিখতে হয়, তোমরা সবাই জানো। এই সাধারণ নির্বাচনটা এইখানে যে কথাটা লেখা আছে উপপাদ্যের যে হেডিংটা, সেটাই হবে তোমাদের সাধারণ নির্বাচন, ওটাই লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? সেকেন্ড যে কথাটা লিখতে হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি লিখতে হয়, এই সাধারণ নির্বাচনে যে কথাটা আমি লিখবো সেটাকেই এবার নাম দিয়ে লিখবো ছবিটা আঁকার পর, ঠিক আছে? তো সেটা আমি আগে থেকেই লিখে রেখেছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে পি এ এবং পিবি হলো দুটো স্পর্শক। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পিবি হলো, এখানে একটুখানি ওয়ার্ডটা ঠিক করে নিও, বহিস্থ বিন্দু পি, বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি হলো দুটো স্পর্শক। দেখো, পি এ আর পিবি দুটো স্পর্শক, যাদের স্পর্শবিন্দু দুটো যথাক্রমে এ ও বি।
দেখো যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি, দুটো বি, ঠিক আছে, এ আর বি দুটো, ঠিক আছে। এবার বলছে ও এ আর ও বিকে যুক্ত করা হয়েছে, দেখে নাও, ও থেকে এ কে যুক্ত করা হয়েছে, ও থেকে বি কে যুক্ত করা হয়েছে, গল্প শেষ। পি এ আর পিবি সরল রেখাংশ দুটি কেন্দ্রে পিও এ কোণ আর পিও বি কোণ উৎপন্ন করেছে। দেখো এই যে পি এ সরল রেখাটা, এই যে পিবি সরল রেখাটা সেন্টারে পি ও এ কোণ, সেন্টারে পি ও বি কোণ, একটা এইখানে একটা কোণ তৈরি করেছে যেটা হচ্ছে পিও এ কোণ, হচ্ছে পি ও বি, মানে এই দিকের যে কোণটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এই যে পি ও বি এই একটা অ্যাঙ্গেল, পি ও এই একটা অ্যাঙ্গেল, এই দুটো কোণ উৎপন্ন করেছে। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে কালো কালি দিয়ে আঁকা যে অ্যাঙ্গেলটা, মানে এই যে পি ও এ এই অ্যাঙ্গেলটা আর এই যে পি ও বি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পি থেকে এ পর্যন্ত যে লেন্থটা হবে, পি থেকে বি পর্যন্ত এই লেন্থটা আর এই লেন্থটা, দুটো লেন্থ সমান হবে। কি বললাম আমি আবারও বলছি, ওয়ার্ডটা মন দিয়ে শুনবে। পি থেকে এ পর্যন্ত যে লেন্থটা হবে, পি থেকে বি পর্যন্ত একই লেন্থ হবে, এই দুটো লেন্থ সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়। কারণ কোয়েশ্চেনে বলা আছে সরল রেখাংশ দুটো দৈর্ঘ্য সমান, সরল রেখাংশ দুটো দৈর্ঘ্য সমান, মানে পি থেকে এর যা লেন্থ হবে পি থেকে বি এর তাই লেন্থ হবে। তাহলে প্রামাণ্য বিষয়ের ঘরে 1 নাম্বার প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি, এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার কি প্রমাণ করতে হবে? 2 নাম্বার প্রমাণ করতে হবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, মানে পি ও এ যে কোণটা, পি ও বি যে কোণটা, এই দুটো কোণ সমান, পি ও এ যে কোণটা ইকুয়াল টু পি ও বি যে কোণটা, এই দুটো কোণ সমান হবে, এটা প্রমাণ করতে হবে। বোঝা গেল কি বলেছি? দেখো ভালো করে শুনবে, পি ও এ যে কোণটা, পি ও বি যে কোণটা, এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। কারণ কি কোয়েশ্চেনে বলা আছে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, কেন্দ্রে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় বেশিরভাগ ছাত্রছাত্রীর খাতা দেখতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে তারা সেন্টারে কোণ উৎপন্ন হয়েছে ভাবে যে পি এর সাথে কোণ উৎপন্ন হয়েছে, ওরা এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা নিয়ে নেয়, এই দুটো অ্যাঙ্গেল নিয়ে নেয়। এটা কি কেন্দ্রে উৎপন্ন হওয়া কোণ? তোমরা নিজেরা বলো কি বলা আছে কোয়েশ্চেনে? তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্র কোনটা? এটা কেন্দ্র, এটা আর এটা কেন্দ্র, এটা আর এটা। তাহলে কেন্দ্রে কোণ উৎপন্ন করে বললে কোন কোণটা নিতে হবে? এই কোণটা আর এই কোণটা নিতে হবে। তো উপরের কোণটার নামটা কি বাবু? উপরের কোণটার নাম হচ্ছে পি ও এ। আমরা যে কোণটাকে নিয়ে কথা বলবো সেটাকে মিডিলে রেখে বলবো। যেমন আমি ও কোণটার কথা বলছি, মানে ও এর জায়গাটার কথা বলছি, তাহলে বলবো পি ও এ। আবার আমি নিচের দিকটার কথা বলছি, তাহলে পি ও বি, এইটার কথা বলছি। অনেকে ভুল করে এই কোণটার এই কোণটা নিয়ে না, ভুল হয়ে যাবে, কেটে যাবে পরীক্ষার হলে, এটা যেন করো না। আর পি থেকে এ হলো একটা স্পর্শক, পি থেকে বি হলো একটা স্পর্শক, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই পি এর যে স্পর্শকটা আর পিবি যে স্পর্শকটা, এই দুটো লেন্থ সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। দুটো জিনিস প্রমাণ করতে হবে, বোঝা গেল? একটা এই জায়গাটার এই জায়গার অ্যাঙ্গেলটা, আর পি এর স্পর্শক আর পিবি স্পর্শকটা সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আর একটা ভুল তোমাদের কি হয় আমি একটুখানি দেখিয়ে দিই, ভুলগুলো যাতে পরীক্ষার হলে না হয় সেই জন্য, কারণ পরীক্ষা এসেই গেছে। তো এই একটা বৃত্ত, তো এই হচ্ছে সেন্টার। ছেলেমেয়েরা কি করে, এরমভাবে আর এরমভাবে সোজা এঁকে দেয়, দিয়ে এই এরম দুটো স্পর্শক এঁকে দেয় এই জায়গাতে। তাই এই জায়গাতে তুমি যদি এইভাবে আঁকো, এই আঁকাটা কিন্তু ঠিক করে স্পর্শকের সাথে যে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে এটা বোঝায় না। তো আমি দেখো এখানে কীভাবে এঁকেছি, একটুখানি কাত করে এঁকেছি। এই যে ও থেকে এ লাইনটা দেখো একটু কাত করে এঁকেছি, এই যে ও থেকে বি লাইনটা এটা একটু কাত করে এঁকেছি। কেন বলো তো? তুমি যদি তুমি নিজে ভাবো, যদি এটা যদি স্পর্শক হয় তাহলে এরমভাবে গিয়ে কোণটা উৎপন্ন হবে 90 ডিগ্রি। তুমি দেখো এই যে এই লাইনটা, এই যে পি থেকে যে লাইনটা টেনেছি আমি, এটা সবুজ কালির পেন দিয়ে দেখাচ্ছি, এটা এরকম আসছে আর এখান থেকে এই পেনটা এরকম যাচ্ছে, এরকম। তাহলে কিরকমভাবে স্পর্শক তৈরি হবে? এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। নিজেরা দেখো এই জায়গা 90 ডিগ্রি কোণ তৈরি হবে কিনা। আরে ভাই এই যে এই আসছে, তো এই আসছে, এই দেখো এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে এরমভাবে। এটা কি কখনো এরমভাবে সোজাসুজি 90 ডিগ্রি কোণ তৈরি হবে? ওখানে হবে না, তো স্পর্শক তো বাইরে থেকে বৈস্তবিন্দু থেকে আসছে। তাহলে পরীক্ষার হলে ভুল করেও এরকম সোজাসুজি দুটো লাইন টেনে দেবে না, কেটে দেবে, কিন্তু এইটা করবে না, এটা অ্যালাউ করবে না। এইখান থেকে এরকম সোজা টেনে দিলাম, এখান থেকে এটা সোজা টেনে দিয়ে স্পর্শক দুটো জুড়ে দিলাম, কেটে দেবে, এরকম করবে না। কি করব? এই সেন্টার থেকে একটু কাট করে রাখবো, সেন্টার থেকে একটু কাট করে রাখবো। যেটা বলছি শুনে চলো, কেন করবো না স্যার, বেশি কথা না বলে যেটা বলছি শুনে চলো, পরীক্ষায় ফুল মার্কস পাবে, ঠিক আছে? তো এতটা অবধি যেটা বললাম সেই জিনিসটা মাথায় রেখো, খেয়াল রেখো। এবার আমাকে দেখাতে হবে, কি দেখাতে হবে? দুটো জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পিবি।
এই দুটো হচ্ছে আমাদের সমান হবে। আর দেখাতে হবে পি ও বি কোণ যেটা আর পি ও এ কোণ যেটা, এইখানে কোণটা আর এখানে কোণটা সমান হবে। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। কি করে করবো দেখো, মন দিয়ে শুনবে। আমি ফার্স্টে ওপরের ত্রিভুজটা নিয়ে কথা বলছি, ওপরের দিকের ত্রিভুজটা মানে পি ও এ ত্রিভুজটা নিয়ে কথা বলছি, আর পি ও বি এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা নিয়ে কথা বলছি। মানে আমি যদি এই আপার ট্রায়াঙ্গেলটা আর এই লোয়ার ট্রায়াঙ্গেলটা, এই আপারটা আর লোয়ারটা দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম দেখাতে পারি, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে যে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ। আর কোনো ত্রিভুজ যদি, দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমাদের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে সেই ত্রিভুজটা সব দিক থেকে সমান। তারা সব দিক থেকে সমান, তাদের কোণগুলো, তাদের বাহুগুলো, তারা সব দিক দিয়ে সমান। এটা আমাকে প্রমাণ করতে হয়। ত্রিভুজের জেনারেলি তিনটে ছটা কম্পোনেন্ট থাকে, তিনটে কোণ থাকে, তিনটে মানে তিনটে হচ্ছে বাহু থাকে, তিনটে কোণ তিনটে বাহু থাকে। আমাদেরকে জ্যামিতি মানে প্রমাণ করবার জন্য সবসময় মনে রাখবে, আমি এটা সদৃশতাতেও বলেছিলাম, সদৃশতার ভিডিও আমার যারা দেখেছো, যে তিনটে কম্পোনেন্টকে সমান দেখাতে হয়। যে কোনো তিনটে কম্পোনেন্ট, তুমি চাইলে তিনটে বাহুকে সমান দেখাতে পারো, তুমি চাইলে দুটো বাহু একটা কোণকে সমান দেখাতে পারো, তুমি চাইলে দুটো কোণ একটা বাহুকে সমান দেখাতে পারো, তুমি চাইলে তিনটে বাহুকেই সমান দেখাতে পারো, তুমি চাইলে তিনটে কোণকে না, তিনটে কোণকে সমান দেখিও না, সেক্ষেত্রে ওটা সদৃশ কোণই ত্রিভুজের মধ্যে পড়বে। ঠিক আছে? তো জেনারেলি ত্রিভুজের ছটা কম্পোনেন্ট থাকে, তিনটে কোণ তিনটে বাহু, তোমাকে যে কোনো তিনটেকে সমান দেখাতে হবে। দেখালে তারা সব দিক দিয়ে সমান, তারা সর্বসম হবে, তারা সব দিক দিয়ে সমান হবে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে আমি প্রমাণ করব যে এই যে এখানে পি ও এ যে ত্রিভুজটা আর এখানে যে পি ও বি যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এবার কি করে প্রমাণ করব দেখো মন দিয়ে। প্রথম কথা, এই যে ও থেকে এই যে পি যে লাইনটা টানা আছে, এই ওপিটা হচ্ছে কমন বাহু। দেখো এই যে ওপিটা, এই ওপি লাইনটা এই ওপরের ত্রিভুজটারও বাহু, আর এই যে ওপিটা এটা নিচের ত্রিভুজটারও বাহু। তাহলে বলতে পারি তো যে ওপিটা হচ্ছে এই ওপরেরটার আর নিচেরটার দুটোরই সাধারণ বাহু। বলা যায় এটা? তোমরা নিজেরা দেখো না। আরে ভাই, এই ওপি লাইনটা যদি না থাকতো তাহলে কি এই যে পিও এর যে ত্রিভুজটা বলছি এটা তৈরি হতো না। আবার এই ওপি লাইনটা যদি না থাকতো তাহলে নিচে যে ত্রিভুজটা আঁকা হয়েছে ওপিবি, এটা কি তৈরি হতো না তো। এটা না থাকলে কি করে তৈরি হবে? সিম্পল হিসাব। তাহলে ওপি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, এটা তাকিয়ে বোঝা যাচ্ছে। এটা যদি কেউ বলে স্যার বুঝতে পারছি না, তাহলে আমার কিছু বলার নেই। ওপিটা সাধারণ বাহু, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমি লিখছি 1 নাম্বার কথা যে ওপি হলো সাধারণ বাহু। লিখে নেবে ওপি হলো সাধারণ বাহু। আমি একটু হাতের লেখা নোংরা করে লিখলাম, ওপি হলো সাধারণ বাহু। বোঝা গেল ফার্স্ট কথা। আচ্ছা, সেকেন্ড কথায় আসি। সেকেন্ড কথা দেখো, আর একটা জিনিস এখান থেকে আমি প্রমাণ করতে পারবো। কি? দেখো, ও থেকে এ আর ও থেকে বি এই দুটো হচ্ছে সমান হবে। আমি আগে লিখে দিচ্ছি যে ও থেকে এ আর ও থেকে বি এরা দুজন সমান হবে। কেন সমান হবে? কারণ দেখো, ও থেকে এ যেটা এটাও ব্যাসার্ধ, ও থেকে বি যেটা এটাও ব্যাসার্ধ। ঠিক আছে? ও থেকে এ যেটা সেটাও ব্যাসার্ধ, ও থেকে বি যেটা সেটাও ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাকেটে লিখে দেবে। কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও বি হলো ব্যাসার্ধ। এই যে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ আর ও বি হলো ব্যাসার্ধ। বোঝা গেল সিম্পল হিসাব। তাহলে সেই কথাটা লেখা হয়েছে, যেহেতু ও এটা ব্যাসার্ধ, যেহেতু ও বিটা ব্যাসার্ধ, তাই জন্য ও থেকে এ যা মাপ হবে ও থেকে বি এরও তাই মাপ হবে। সেই জন্য ও এ আর ও বিকে সমান লেখা হয়েছে। তুমি নিশ্চয়ই জানো যে একটা বৃত্তের ব্যাসার্ধ নাকি নিশ্চয়ই 1000 রকমের হয় না। যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার বলা থাকে, তাহলে সব জায়গায় সেটা 5 সেন্টিমিটারই হয়। কোনো এই জায়গায় 5, এই জায়গায় 7, ওই জায়গায় 2, ওই জায়গায় 1.5, ওই জায়গায় 1.5, ওরকম হয় কি? হয় না তো। প্রত্যেকটা ব্যাসার্ধর মাপ সেম হয়। বৃত্তে তুমি যেদিকে খুশি ব্যাসার্ধ আঁকো না, সেন্টার থেকে তুমি যেদিকে খুশি ব্যাসার্ধ আঁকো, প্রত্যেকটার ক্ষেত্রে মাপ সমান পাবে। তাই জন্য ও এর যা মাপ হবে ও বিরও তাই মাপ হবে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে সেটাই আমি লিখেছি, ও এ আর ও বি হচ্ছে সমান লিখেছি, এবং লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও বি হলো ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে দুটো জিনিস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমাকে ত্রিভুজের দুটো সর্বসমতা দেখানোর জন্য আমাকে মাত্র হচ্ছে কি দেখাতে হবে? 3টে জিনিস দেখাতে হবে। তার মধ্যে আমি দুটো জিনিস দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস যদি আমি কষ্ট করে দেখিয়ে দিতে পারি, দুটো বাহু দেখিয়েছি, একটা কোণও যদি দেখিয়ে দিতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে ত্রিভুজটা হচ্ছে একটা সর্বসম ত্রিভুজ। আর সর্বসম ত্রিভুজ হলে তারা সব দিক দিয়ে সমান হয়। তাদের বাহুগুলো সব সমান হবে, তাদের কোণগুলো সব সমান হবে, তারা সব দিক দিয়ে সমান হবে। তা আমি সেটা করব। দেখো, ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। দেখো, ফার্স্ট আমি ওপিটা দেখিয়েছি। ওপিটা দুজনেরই বাহু, এটার আর এটার দুজনেরই কমন বাহু সমান হয়ে গেছে। আর ও এ আর ও বিটা সমান দেখিয়েছি, মানে এই যে ও এটার সাথে এর ও বিটা সমান দেখিয়েছি। আমাকে প্রমাণ করতে হবে এপি আর বিপি সমান, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে, মনে রাখবে, এপি আর বিপিটার সমান যে প্রমাণ করতে হবে। তাহলে আমি ফার্স্টে এইটা
এই এপি যেটা আর এই যে বিপি যেটা এটা নিতে পারবো না, এটা ছাড়া বাদ দিয়ে বাকিগুলো জিনিসকে নিতে হবে। আর এখানে সেন্টারের কোণ দুটোও নিতে পারবো না, কারণ এইটার এই কোণটাও যে সমান সেটাও আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি অন্য কোণের কথা ভাবি। দেখো আমি এটা নিয়ে কথা বলে ফেলেছি, আমি এটা নিয়ে কথা বলে ফেলেছি, আমি এটা নিয়ে কথা বলে ফেলেছি, আমি এইটা নিয়ে কথা বলতে পারবো না, এটা নিয়ে কথা বলতে পারবো না, দুটো নিয়ে কথা বলা যাবে না। বলা যখন যাবে না, সেন্টারের কোণগুলোকে নিয়েও কথা বলা যাবে না, ঠিক আছে। আর এখানের অ্যাঙ্গেলগুলো কীরকম হয় সেটা সম্পর্কেও আমাদের কোনো প্রপার আইডিয়া নেই, বলতে পারবো না। কিন্তু আমাদের কাছে এখন একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হচ্ছে এই জায়গার যে কোণটা, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 40, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। দেখে নাও এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। যারা জানো না তাদেরকে বলবো আমার উপপাদ্য নাম্বার 40-এর ভিডিওটা আপলোড হয়েছে, দেখে নিও। যে এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, দেখে নাও এটা হচ্ছে স্পর্শ বিন্দু এ, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা, আর এপিটা হচ্ছে স্পর্শক। তাহলে যেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর যেটা স্পর্শক তারা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। আবার ও থেকে বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর বিপিটা হচ্ছে স্পর্শক, তাহলে এটা এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি করবে। বোঝা গেল? তাহলে এখানে একটা কথা লিখতে হবে যে 3 নাম্বার যে আমরা যে জিনিসটা প্রমাণ করলাম সেটা কি, এই যে ও এ পি যে কোণটা, কোণ ও এ পি ইকুয়াল টু কোণ ও বি পি যে কোণটা, কোণ ও বি পি যে কোণটা, এই দুটো হচ্ছে 90 ডিগ্রি হবে। কি বললাম কথাটা আবার শোনো, ও এ পি যে কোণটা এইখানে 90 ডিগ্রি কোণ হবে, ও বি পি যে কোণটা এখানেও 90 ডিগ্রি হবে। কেন হবে বললাম, কারণ এই যে বললাম স্পর্শ বিন্দু এটা, আর এটা স্পর্শ বিন্দুগামী স্পর্শক, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক। তাহলে ব্যাসার্ধ আর এই স্পর্শক পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। উপপাদ্য নাম্বার 40-এ দেখিয়েছি, অসুবিধা হলে উপপাদ্য নাম্বার 40 খুলে দেখে নাও। এখানে ব্যাকেটে লিখবে, দেখো এখানে আমি সেটাই লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও বিপি হলো স্পর্শক, এপিটা স্পর্শক, বিপিটা স্পর্শক, আর ও এ আর ও বি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এ আর ও বি হলো এই যে স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দু আর এটা স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। তাই জন্য এটা লেখা যায় যে ও এপি আর ও বিপি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা লেখা যায়। এত অবধি কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস সিম্পলি প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ যেটা আমাদের ওপরে রয়েছে পি ও এ যে ত্রিভুজটা, পি ও এ যে ত্রিভুজটা এটা সর্বসম হবে কার সাথে? ত্রিভুজ পি ও বির সাথে। ত্রিভুজ পি ও বি এটার সাথে কি সর্বসমতা? আর এইচ এস সর্বসমতা, ঠিক আছে, সর্বসমতা অনুসারে, ঠিক আছে। কেন বলো তো? দেখো একটা কোণ 90 ডিগ্রি আছে, ফলে এটা আর কে প্রমাণ করে, ঠিক আছে। আর যেটা হচ্ছে ওপিটা সাধারণ বাহু, এটা এসকে প্রমাণ করে, আর যেটা এটা অতিভুজ হয় এটা হচ্ছে এইচকে প্রমাণ করে। দেখো 90 ডিগ্রি থাকা মানেই সেখানে অন্য কোনো সর্বসমতার দরকারই লাগে না। এটা হচ্ছে এই যে একটা কোণ 90 ডিগ্রি, তো এই কোণটা 90, এই কোণটা 90, এই ওপরের যে ত্রিভুজটা এটার একটা কোণ 90, নিচের যে ত্রিভুজটা তার একটা কোণ 90, তার মানে এখানে একটাই সর্বসমতা ইউজ করবো আমরা, সেটা হচ্ছে আর এইচ এর সর্বসমতা ইউজ করব। আর দেখো 90 ডিগ্রি প্রমাণ হয়েছে, একটা 90 ডিগ্রি প্রমাণ হয়েছে, একটা এস প্রমাণ হয়েছে, এই যে ওপিটা এস এটা প্রমাণ হয়েছে, আর এইচটাও দেখো প্রমাণ হয়েছে। দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি যেটা উল্টো দিকের বাহু হয় সেটা সবসময় অতিভুজ হয়। যদি অসুবিধা হয় কারোর, তাহলে মনে করে দেখো এইরকম ধরনের ত্রিভুজ ছোটোবেলায় পড়েছো, তো এরকম ধরনের ত্রিভুজ পড়েছো, এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয় তার সামনের যে বাহুটা হয়, 90 ডিগ্রির সামনের যে বাহুটা, এই যে সামনের বাহুটা এটা সবসময় অতিভুজ হয়। তাহলে 90 ডিগ্রির সামনের বাহু এই যে ওপি এটা অতিভুজ হবে, এই 90 ডিগ্রির সামনের বাহু ওপি এটা অতিভুজ হবে। সেই জন্যই বললাম যে এই যে ও এ আর ও বি এরা দুজন হাইপোটেনিয়াস, মানে এইচ দিয়ে লিখেছি, দেখো এটা অতিভুজ হবে। তাই জন্য পি ও এ আর পি ও বি এরা হচ্ছে আর এইচের সর্বসমতা। বোঝা গেল তোর অবধি কি বললাম? তাহলে আমার কাছে প্রমাণ হয়ে গেল যে পি ও এ আর পি ও বি এটা হচ্ছে কি সর্বসম ত্রিভুজ। এবার এরা দুজন যদি এইটা আর এটা যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমাদের হাতে একটা পাওয়ার চলে আসে, আমরা বলতেই পারি চাইলে যে পি এ এবং পি বি সমান, এবং বলতে পারি পি ও এ কোণ এবং পি ও বি কোণ, যেটা পি ও এ কোণ এবং পি ও বি কোণ এরা দুজন হচ্ছে সমান, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান, ব্যাস গল্প শেষ। তোমরা এখানে লিখে দেবে, অর্থাৎ যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাই জন্য বলা যায় পি এ ইকুয়াল টু পিবি এবং পি ও এ ইকুয়াল টু পি ও বি। দেখো আমার বোর্ডে জায়গা নেমে লিখলাম না, তোমরা এই জায়গাটাতে লিখে দিও যে অতএব চিহ্ন দিয়ে লিখে দিও পি এ ইকুয়াল টু পিবি, এবং ঠিক আছে এই কথা লিখে দিও যে পি ও এ কোণ পি ও এ ইকুয়াল টু কোণ পি ও বি, এগুলো লিখে দিও সব, ঠিক আছে, লিখে দিও, ঠিক আছে। প্রমাণিত হয়ে গেছে, এখানে ব্যাকেটে প্রমাণিত লিখে দিও, ঠিক আছে, লিখে দিও, তাহলে প্রমাণিত হয়ে গেল,
ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর সবাই খুব ভালো থেকো। মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, আর কোনো কথা বলবো না, ভিডিওটা স্টপ করে যাও, পড়াশোনা স্টার্ট করো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।